আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ বিক্ষোভে উত্তপ্ত ফরিদপুর, পাবনা ও বাগেরহাট। আন্দোলনে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু। রাকসুতে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ব্যালট নম্বর প্রদান। এবং শ্রদ্ধা ভালোবাসে বরণ শিল্পী ফরিদা পারভিনকে শেষ বিদায় জানালো সর্বস্তরের মানুষ। আজই কুষ্টিয়া বাবা মায়ের কবরের পাশে দাফন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ অবরোধে উত্তপ্ত ফরিদপুর, পাবনা ও বাগেরহাট। এসব সংসদীয় আসনের সীমানা আগের মতো পুনর্বহালের দাবিতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। মহাসড়ক অবরোধ, রেলপথ বন্ধ, এমনকি জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষোভতরা। ফরিদপুরে ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। এসব কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে সড়ক, মহাসড়ক ও রেলপথে চলাচলকারী ও জেলা প্রশাসনে আসা সেবার প্রত্যাশীরা। এদিকে ফরিদপুরে অবরোধ কর্মসূচির প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদি ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর থেকে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। এর জেরেই রোববার সকালে তৃতীয় দফায় ভাঙ্গা উপজেলার ১৫টি স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে মহাসড়ক আটকে দেয় বিক্ষোভকারীরা। অবরোধের কারণে সকাল থেকেই এসব রুট দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কপথের পাশাপাশি রেলপথও অবরোধ করেন বিক্ষোভকারীরা। ট্রেন থামিয়ে নামিয়ে দেয়া হয় যাত্রীদের। এতে চরম দুর্ভোগে পড়েন তারা। এদিকে পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল এবং সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা পর্যন্ত। হরতাল চলাকালীন সময়ে উপজেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়কগুলোতেও যান চলাচল বন্ধ। সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তবে পাবনা থেকে ছেড়ে যাওয়া ঢাকা রুটের বাস বনপাড়া হয়ে ঢাকায় চলাচল করছে। অন্যদিকে বাগেরহাটে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। একইভাবে জেলা সদর সহ ৯টি উপজেলাতেও নির্বাচনী অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি সকল অফিসের সামনে অবস্থান করছে কমিটির নেতাকর্মীরা। এতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। সীমানা নির্ধারণ ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি সতর্ক করেন, সীমানা নির্ধারক ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে। এটি কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আজকের মধ্যে সমাধান না করলে শক্তি প্রয়োগে বাধ্য হবে আইন শৃঙ্খলা বাহিনী। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই। যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল ৯টার পর চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন কেন্দ্রীয় সংসদে ২৬ জন এবং হল সংসদে পদে ২ জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় সংসদে ৭ জন ভিপি প্রার্থী এবং ২ জন এজিএস প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তবে প্রথম দিন মনোনয়নপত্র সংগ্রহ করেননি ছাত্র শিবির, ছাত্রদল ও বাকচাষের মতো ছাত্র সংগঠনের প্রার্থীরা।
চাকসু নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। আগামী 16 সেপ্টেম্বর বিকাল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্বাচনে প্রার্থীদের দিতে হবে ডোপ টেস্টের নমুনা। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ব্যালট নম্বর প্রদান করা হয়েছে। বিকাল 3:30 থেকে সিনেট ভবন প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তারা এই লটারির আয়োজন করেন। প্রথমে ভিপি, এরপর জিএস এবং পর্যায়ক্রমে রাকসুর 23টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী 248 জন প্রার্থীকে ব্যালট নম্বর দেওয়া হয়। পরে সিনেটে ছাত্র প্রতিনিধিদের 5টি পদে 58 জন প্রার্থীকে দেওয়া হয় ব্যালট নম্বর। সন্ধ্যায় ব্যালট নম্বর সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। এরপর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। প্রায় 35 বছর পরে একটা মহাযজ্ঞ হইতে যাচ্ছে। সব থেকে আনন্দঘন মুহূর্তগুলো আসলে আগে আসতেছে আস্তে আস্তে। লক্ষ্য করেছেন যে আমরা আমাদের আচরণবিধি, আমাদের ওয়েবসাইট, আমাদের প্রত্যেকটি হলে, আমাদের নিজস্ব রাকসুর যে নোটিশ বোর্ড আছে সবখানে এটা আমরা প্রকাশ করেছি। ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদে খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানীকে হত্যা করেছে তারই ছেলে রেদোয়ান। 7 দিন পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে এ তথ্য জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার শরীফুল হক জানান, বাবার শাসনের কারণে একবার আত্মহত্যা চেষ্টা করেছিল রেদোয়ানুল। তখন ব্যর্থ হয়ে বাবাকে হত্যার সিদ্ধান্ত নেয় সে। ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে শেখে কিভাবে আঘাত করলে মৃত্যু নিশ্চিত হবে। পরিকল্পনা অনুযায়ী গত 6 সেপ্টেম্বর রাতে ঘরে একা পেয়ে বাবাকে খুন করে রেদোয়ানু। তবে এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশ। শুক্রবার রাতে জেলার তজুমুদ্দিন উপজেলা থেকে রেদোয়ানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। কুমিল্লার সড়ক মহাসড়কে গত 8 মাসে 210টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক মানুষ। এসব ঘটনায় আহত হয়েছে 250-এরও বেশি। অতিরিক্ত গতি, উল্টো পথে চলাচল আর ঝুঁকিপূর্ণ ইউটার্নের কারণে এসব ঘটনা ঘটছে। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান সাগর। দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনার বেশিরভাগই ঘটছে অতিরিক্ত গতি, উল্টো পথে চলাচল ও অনিরাপদ ইউটার্নের কারণে। সম্প্রতি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় ইউটার্নের সড়ক পারাপারের সময় লং ভেহিকেলের নিচে প্রাইভেট কার চাপায় মারা যায় একই পরিবারের 4 জন। এমন হৃদয় বিদারক ঘটনা প্রায় ঘটছে এখানে। মহাসড়কে কুমিল্লা অংশে 37টি ইউটার্নের মধ্যে অন্তত 10টি ইউটার্ন রয়েছে বেশ ঝুঁকিপূর্ণ। এসব ইউটার্নে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দেশে যে ইউটার্নগুলো আছে প্রত্যেকটা আসলে মরণপাত। একটা গাড়ি যেতে চাইলে আরেকটা গাড়ি আটকে থাকে, দাঁড়ায় থাকে অনেকক্ষণ। আমরা চাই যে ইউটার্নগুলি আছে বাংলাদেশে বর্তমানে, সেগুলি যেন বহির্বিশ্বে অথবা পৃথিবীতে অন্যান্য দেশে যেভাবে আসলে ইউটার্নগুলি হয় ওই নিয়ম মাফিক যেন হয়। ইউটার্নগুলোকে আরও নিরাপদ করতে সড়ক বিভাগ কাজ করছে বলে জানালেন কুমিল্লার নির্বাহী প্রকৌশলী। আমাদের যতগুলো ইউটার্ন আছে আমরা সেগুলোকে নিয়ে আবার একটু রিভিউ করছি, আমরা নিজেরাও একটু পর্যালোচনা করছি যে কোথায় কোথায় কি করা যায়, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এই বিষয়ে সচেতন আছে। মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে অবকাঠামো উন্নয়ন, চালক যাত্রীর সচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান অগণিত ভক্ত গুণগ্রাহীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ায়। শেষ ইচ্ছে অনুযায়ী বাবা মায়ের কবরের পাশে ফরিদা পারভিনকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সবাইকে ফাঁকি দিয়ে
গানের পাখিটির মতোই উড়াল দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। আমি ধরতে পারলে দিতাম পাখির লালন গানের জন্য বিশ্বখ্যাতি কুড়ানো এই লালন সম্রাজ্ঞীর মরদেহ রাজধানীর তেজগাঁও এলাকায় তাঁর বাসা থেকে তেজকুনিপাড়া মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাঁকে শেষ বিদায় জানাতে জড়ো হন তাঁর সুহৃদ ভক্ত এবং অনুরাগীরা। লালনের চিন্তা চেতনাকে নিজের মতো করে উনি ছড়িয়ে দিয়ে গেছেন। উনি একটা লিগেসি রেখে গেছেন আমাদের জন্য। আমাদের উচিত হচ্ছে কি তরুণ সমাজে সেই লিগেসিটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আল্লাহর কাছে দোয়া করি দেশ একটা ভালো জায়গা পান। শ্রদ্ধা জানাবার জন্য এসেছেন তার পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ফরিদা পারভিনের সৃষ্টিকর্ম প্রধানত লালন শাহের গানের মাধ্যমে বিকশিত হলেও আধুনিক বাংলা গানে ছিল তার অবাধ বিচরণ। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম। সঙ্গীতের অনবদ্য অবদানের জন্য তিনি পেয়েছেন 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং জাপানের ফুকুওকা এশিয়ান কালচারাল অ্যাওয়ার্ড সহ অসংখ্য দেশি বিদেশি সম্মাননা ও পুরস্কার। প্রেমের কি স্বাদ আছে বলো। এই গানগুলো আসলে আত্মার পরিশুদ্ধতা নিয়ে আসে এবং আজকের দিনে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এই সবখানে কিন্তু ফরিদা পারভিনের গান আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। ফরিদা পারভিন আমাদের যা দিয়ে গেছে তা অফুরন্ত ভান্ডার। ওনার যা সৃষ্টি যাতে ওনার সাথে চলে গেল এটা যাতে না হয়। তিনি চলে গেলেও তার যে গান এটা তো বেঁচে থাকবে। এভাবে এই উদ্যোগটি গ্রহণ করা হবে সেটা আমরা চিন্তা করব। দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগে ৭১ বছর বয়সী ফরিদা পারভিন শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রেখে গেছেন বিশিষ্ট বংশীবাদক স্বামী গাজী আব্দুল হাকিম, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য ভক্ত এবং অনুরাগী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চিকিৎসা সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন আদ্দিন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। যশোরের চৌগাছা স্বরূপদহ ইউনিয়নের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে উদাহরণ সৃষ্টি করবে, যার পথ ধরে আরও অনেকেই তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে উদ্যোগী হবে। যশোর প্রতিনিধি তামানা ফারজানার পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিফুর রহমান সাগর। যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এবং শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছে আদ্দিন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এসব ফ্রি মেডিকেল ক্যাম্পে চোখ, দাঁত, মেডিসিন, গাইনি, শিশুসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে হাজির হয়েছিলেন হাজারো রোগী। সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় সমাজে বিত্তবানদের এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসার তাগিদ দেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। একটা ভালো কাজ যদি একজন করে তারা একজন ওই ভালো কাজটা ফলো করে, তাই না? এই জন্য আমাদের উদ্দেশ্য যে আমরা সারা বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবো না, বা আমাদের ইউনিয়নটা যদি আমি করি, তাই না, তখন পাশের ইউনিয়নটা চেষ্টা করবো এই কাজটা করার। মাসব্যাপী অনুষ্ঠিত 23টি ক্যাম্পে প্রায় 50,000 রোগী চিকিৎসা সেবা নেন। এর মধ্যে 1000 রোগীর ফ্রি চোখের ছানি অপারেশন এবং 2500 রোগী চশমা পেয়েছেন। যশোর ছাড়াও আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেক রোগী। আমি আইসি করছি না, কত কষ্ট করে আমি এনে আইসিটা জানো না, পুরি দেখাতে পারলাম, ভিজিট লাগলো না। আমার পায়ে ব্যথা, বসিয়া উঠলে বলতে ব্যথা করে ডাক্তার কাছে। আলহামদুলিল্লাহ আমার চাচাকে ট্রিটমেন্ট দিচ্ছে এবং আপনার ওনারা অবস্থিনী উঠানোর জন্য আপনার যোগাযোগ করতে বলছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে এখানে ডাক্তারও ভালো, চিকিৎসাও ভালো এবং সকলেই সুন্দরভাবে সেবা পেয়ে যাচ্ছে। আগামীতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে বলে জানান শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। এখানে আমরা একটা ফুল প্যাকেজ ডাক্তার দেখা হচ্ছে, যদি ব্লাড সুগার চেক করার দরকার হয় করা হচ্ছে, ব্লাড প্রেশার চেক করা হচ্ছে,
তারপরে তাদেরকে ওষুধপত্র দেওয়া হচ্ছে। অপারেশন লাগলে আমরা সেটা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ওনারা যে অপারেশন করতে পারবেন। মেডিকেল ক্যাম্পে এছাড়াও চিকিৎসা সেবা দেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খোকসা কুমারখালীর বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সংসদীয় এই আসনকে উন্নয়নের রোড মডেল হিসেবে দেখতে চান কুষ্টিয়া জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও জেলা সমিতির সভাপতি শেখ সাদি। বিগত 17 বছরে উন্নয়ন বঞ্চিত এই দুই উপজেলার রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সহযোগিতা চান তিনি। ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় শেখ সাদি বলেন, প্রতিহিংসার রাজনীতি কিংবা শুধু ক্ষমতায় যাবার জন্য নয়, দলমত নির্বিশেষে এলাকার মানুষের ভাগ্য বদলাতে কাজ করে যেতে চান তিনি। এই সময় সাংবাদিকরা কুমারখালী ও খোকসার নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সবাই তুলে ধরেন। সবাই বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা নানা বিষয় আলোচনা করেন। প্রাণী থেকে জেনেটিক রোগের মাধ্যমে মানুষের দেহে মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, নিরাপদ ও রোগমুক্ত প্রাণীর মাধ্যমে নিরাপদ মাংস, দুধ, ডিম নিশ্চিতে দেশের নানা রোগের ভ্যাকসিন উৎপাদনে কাজ করছে সরকার। রংপুর RDRS বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত কর্মশালায় উপদেষ্টা সাংবাদিকদের এইসব কথা জানান। তিনি বলেন, মানুষ ও প্রাণীর স্বাস্থ্য রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ান হেলথ কনসেপ্টের সাথে কাজ করছে সরকার। আমদানি করার কারণে এটা অনেক দাম বেড়ে যায়, প্রাইভেট সেক্টরে অনেক খামারিদের অনেক অসুবিধা হয়। আমরা যেন সবাই সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি, তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব। তবে এর মধ্যে যেসব ঘটনা আপনারা শুনছেন সেগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। কুষ্টিয়ার কুমারখালীতে চরসাদীপুর ইউনিয়নকে পাবনা জেলার অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুর 12টায় কুমারখালী উপজেলা চত্বরে দুর্নীতি, সন্ত্রাস ও দখলমুক্ত সমাজ করতে এবং চরসাদীপুর ইউনিয়নকে পাবনা জেলায় অন্তর্ভুক্ত না করার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুমারখালী বিএনপি সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন, চরসাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আলী আজম। মানববন্ধন শেষে চরসাদীপুরবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে স্মারকলিপি দেওয়া হয়। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু সরকারি ঔষধ হাতে নাতে ধরেছেন উপদেষ্টা ফরিদা আক্তার। গতরাতে সার্কিট হাউসে জেলা ও উপজেলার মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে এই ঘটনা ঘটে। জানা যায়, বালিয়াডাঙ্গি প্রাণী সম্পদ কর্মকর্তার সরকারি গাড়িতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আছে এমন খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি উপদেষ্টাকে জানান। এরপর উপদেষ্টা নিজেই তাৎক্ষণিক গাড়িটি চেক করেন। এই সময় মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু ঔষধ পাওয়া যায়। পরে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের গরুদাসপুরে চলন বিলে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আনুষ্ঠানিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বর্ষা উৎসবটি ধরে রাখতে নাটোরের জেলা প্রশাসন আয়োজন করে এই প্রতিযোগিতার। চলন বিলে প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত এই আয়োজন দেখতে নারী পুরুষ ভিড় করেন বিলসা বিলে। এতে প্রাণচঞ্চল হয়ে ওঠে এলাকাটি। গ্রামীণ খেলাধুলাকে আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানালেন নাটোরের জেলা প্রশাসক। লাখ লাখ মানুষ এসেছে, তার মানে যে এই ধরনের গ্রামীণ খেলাগুলো এখনো মানুষকে উদ্বেলিত করে, মানুষকে আনন্দ দেয়। আমরা এই ধরনের আয়োজন আরো অব্যাহত রাখবো। এটা মানুষের যে কত আনন্দের খোরাক আমরা সেই জনসমুদ্র দেখেই বুঝতে পারছি। আর এই আয়োজনের গোটা কৃতিত্ব জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসনের, তারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা করেছেন। আমরা
গোটা ক্রেডিট এবং এই এলাকার মানুষ যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এই সুন্দর একটা বিনোদন উপহার দেওয়ার জন্য। নৌকাবাজ দেখার জন্য আমরা চাষকর গুরদাসপুর থেকে আসছি, দেখতে খুব ভালো লাগছে। আমার পরিবারের সবাই কিনে আসছে। আমার অনেক ভালো লাগতেছে, এখানে হাজার হাজার মানুষ। এর আগে আমি মানে এত মানুষ কখনো দেখিনি এরকম ভাবে। নৌকাবাজ দেখতে আসি নিম্নে 40 বছর আগে দেখছি, তারপরে আবার প্রথম দেখতে আসি মানুষ নিম্নে ধরেন যে 10-12 হাজার লোক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। উপজেলার বুধনদী ইউনিয়নের শশই গ্রামের তিতাস নদীতে জমকালো আয়োজনে এই প্রতিযোগিতা হয়। শশই গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে কয়েকটি দল অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বুল্লা এলাকার বাসুমিয়ার নৌকা। বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে একটি 24 LED টিভি, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে রাইস কুকার দেওয়া হয়। নৌকাবাইজ দেখতে তিতাস নদীর দুই তীরে ভিড় করে শত শত দর্শক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।